দেখো 6 পয়েন্ট হচ্ছে তোমার সিকোয়েন্সগুলো পরপর মনে রাখবে। 6 পয়েন্ট হচ্ছে ডারউইনের মত যোগ্যতমের উদ্বর্তন বা সার্ভাইভাল অফ ফিটনেস। এই সার্ভাইভাল অফ ফিটনেস এই কথাটা কিন্তু বিজ্ঞানী ডারউইন দেননি, ওকে। এই কথাটা দিয়েছেন বিজ্ঞানী হারবার্ট স্পেন্সার, ঠিক আছে। বিজ্ঞানী হারবার্ট দিয়েছিলেন এই সার্ভাইভাল অফ ফিটনেসের কথা, টার্মটা দিয়েছিলেন। তো যোগ্যতমের উদ্বর্তন ডারউইনের মত অনুসারে কি না, যারা জীবন সংগ্রামে সফল হয়ে যখন কোনো জীব প্রকৃতির বুকে বেঁচে থাকার অধিকার পায়, তখন তাকে প্রকৃতি যোগ্যতমের উদ্বর্তন বলে বিবেচনা করে না। অর্থাৎ জীবন সংগ্রাম লড়াই করে যারা প্রকৃতির বুকে বেঁচে থাকছে, ন্যাচারাল সিলেক্ট করছে প্রকৃতি, যারা জীবন সংগ্রামে লড়াই করে প্রকৃতির বুকে বেঁচে থাকার অধিকার পায়, তখন তাদেরকে বলা হয় যোগ্যতমের উদ্বর্তন, ওকে। অর্থাৎ তখন সে প্রকৃতির কাছে যোগ্যতম বলে বিবেচিত, যোগ্যতমই প্রকৃতির মাঝে বেঁচে থাকতে পারে। অর্থাৎ যাদের মধ্যে সেই লড়াই করার ক্ষমতাটা নেই, তাদের মধ্যে সেই গুণটা নেই, তাহলে কি হবে, তারা প্রকৃতির সঙ্গে লড়াই করতে পারবে না। আর প্রকৃতির সঙ্গে লড়াই করে না টিকে থাকলে প্রকৃতি তাদেরকে নির্বাচন করবে না। সিলেকশন অফ সার্ভাইভাল অফ ফিটনেস, অর্থাৎ যারা প্রকৃতির সঙ্গে লড়াই করে সার্ভাইভ করে, যারা সফলতার সঙ্গে বেঁচে থাকে, প্রকৃতি তাদেরকেই যোগ্যতম বলে বিবেচনা করে, ঠিক আছে। অর্থাৎ সফলরাই প্রকৃতির যোগ্যতার সঙ্গে বেঁচে থাকে, ঠিক আছে। তারপরের পয়েন্ট হচ্ছে প্রজাতির সৃষ্টি। তো 6 হচ্ছে যোগ্যতমের উদ্বর্তন, 7th হচ্ছে কি না নতুন প্রজাতির সৃষ্টি। এই পয়েন্ট কটা মনে রেখো, নতুন প্রজাতির সৃষ্টি। দেখো এখানে ডারউইন কি বলেছিলেন, যে প্রতিযোগিতায় জয়ী কোনো প্রজাতির সদস্য, তাদের মধ্যে ভেরিয়েশন অর্জন হবে, তাই না। দেখো নতুন প্রজাতির সৃষ্টি কি বলেছিলেন, যে প্রকৃতির মধ্যে ন্যাচারাল সিলেকশনের ফলে যে জীবটা বেঁচে থাকবে, এটা পপুলেশনের মধ্যে প্রতিযোগিতায় লড়াই করে যে জীবটি বেঁচে থাকবে ভেরিয়েশনের ফলে, ভেরিয়েশনের মধ্য দিয়ে, তো সেই জীবের নিশ্চয়ই যে গুণ সেটা অপর জীবদের থেকে আলাদা, সেই আলাদা গুণ আছে বলেই তো সেই লড়াই করে বেঁচে থাকতে পেরেছে, টিকে থাকতে পেরেছে, ঠিক আছে। এই যে নতুন গুণ বা বৈশিষ্ট্য যেটা তাকে সার্ভাইভ করতে, লড়াই করে নেচারের সঙ্গে ফাইট করে টিকে থাকতে সাহায্য করেছে, সেই বৈশিষ্ট্য যখন একটা প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্ম তৈরি হওয়ার সময় যখন সেই বৈশিষ্ট্যটা ট্রান্সফার হবে, কারণ সেটা অবশ্যই জেনেটিক লেভেলে, আগের দিন বলেছিলাম যে যখন ইভলিউশন তখন ঘটে যদি তার কোনো চেঞ্জ জেনেটিক লেভেলে হয়ে থাকে এবং সেটা ফিনোটিপিক্যালি প্রকাশ পায়, তার ফলে নেচার সিলেক্ট করবে, তারাই তাদের মধ্যে ইভলিউশন দেখতে পাওয়া যায়। তাহলে যে বৈশিষ্ট্যটা, যে গুণটা অন্যদের থেকে আলাদা করে জীবটাকে নেচারের সঙ্গে ফাইট করে টিকিয়ে রাখতে সাহায্য করেছে, সেই বৈশিষ্ট্যটা যখন এক প্রজন্ম থেকে নতুন প্রজন্মের মধ্যে সঞ্চার হবে, ফলে নতুন প্রজাতির সৃষ্টি হচ্ছে। ক্লিয়ার, ওকে। নতুন রকমের প্রজাতির সদস্য, যে নতুন যে প্রজাতি হলো, তারা সেই অর্জিত গুণগুলো তার সন্তান সন্ততির মধ্যে, তাহলে এই যে নেচারের সঙ্গে ফাইট করে বলছি বেঁচে থাকছে, তাহলে তারা অন্যদের থেকে আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন তার নতুন একটা প্রজাতির সদস্য বলতে পারি, যে সদস্যের বৈশিষ্ট্যটা পরবর্তী তাদের সন্তান সন্ততিদের মধ্যে সঞ্চারিত হয়, ফলে নতুন স্পিসিসের জন্ম নেয়, ওকে। বোঝা গেছে, তাকে বলা যায় নতুন প্রজাতির সৃষ্টি। তাহলে ডারউইনের যে মতবাদ, অর্থাৎ অত্যধিক হারে বংশবৃদ্ধি, খাদ্য বাসস্থান সীমাবদ্ধতা, অস্তিত্বের জন্য সংগ্রাম, তারপরে বললাম যে প্রকরণ বা ভেরিয়েশন, ন্যাচারাল সিলেকশন, যোগ্যতমের উদ্বর্তন, নতুন প্রজাতির সৃষ্টি, এই পয়েন্ট কটা আমার খাতা থেকে নোট করবে, তার সঙ্গে বইটা একবার রিডিং করে নেবে, ঠিক আছে। দেখো বোর্ডটা ছোট, তাই পয়েন্টগুলো বলছি লিখে নেবে, ঠিক আছে। এটা বই থেকে পড়ে নেবে। তো ডারউইন তত্ত্বের সীমাবদ্ধতা, অর্থাৎ ডারউইন যে কথাগুলো বলেছিলেন সেইগুলো যে সঠিক সেটা কিন্তু নয়। বিভিন্ন বিজ্ঞানীরা ডারউইনেরকে ক্রিটিসিজম করেন, সমালোচনা করেন, এবং কিছু কিছু বিজ্ঞানী তেনাকে যুক্তিযোগ্য বলে গ্রাহ্য মনে করেছিলেন। তো তার তত্ত্বের কিছু সীমাবদ্ধতা লক্ষ্য করা গেছে। কি কি? ডারউইনের মতে বিভেদ অর্জনের ফলে যে প্রজাতির উদ্ভব হয়, নতুন প্রজাতির সৃষ্টি হয়, যেটা ডারউইন বলেছিলেন, কিন্তু তিনি কিভাবে সৃষ্টি হয় সেটা জানতেন না, বলেননি। কারণ ডারউইনের জিন, মিউটেশন, ক্রোমোজোম সম্পর্কিত কোনো জ্ঞান সেই সময় ছিল না।
ওকে, তাই এটাকে সীমাবদ্ধতার মধ্যে রাখা হয়েছে। ডারউইনের মতে 2, প্রাকৃতিক নির্বাচনের ভূমিকায় গঠনমূলক কারণ, অর্থাৎ যে তিনি বলেছেন গঠনগত কারণই হচ্ছে তোমার কি উন্নত প্রকরণযুক্ত জীবদের সৃষ্টি করে। কারণ তিনি জেনেটিক্সের ব্যাপারটা জানতেন না, তিনি এটা জানতেন না যে বংশগত রোগগুলো জীবের পক্ষে ক্ষতিকর হলেও, এটা এইটুকু লিখে নেবে, হ্যাঁ, জায়গা নেই। বংশগত রোগগুলো জীবের পক্ষে ক্ষতিকর হলেও কিভাবে তারা বংশ পরম্পরায় সঞ্চিত হয় তা এই তত্ত্বে ব্যাখ্যা করা যায় না। তিনি বলেছেন যে প্রাকৃতিক নির্বাচনের ফলে শুধু গঠনমূলক বৈশিষ্ট্যটা আর উন্নত যদি ঘটে, মানে কোনো একটা ক্যারেক্টারের দেহ গঠনকারী ক্যারেক্টার যদি উন্নত হয় তাহলে সেখান থেকে কি হয়, প্রকরণ ঘটে, প্রকরণ ঘটার ফলে নতুন প্রজাতির সৃষ্টি হয়, এটা বলেছিলেন। তিনি এটা বলেননি যে বংশগত কোনো রোগ জীবের পক্ষে যেগুলো ক্ষতিকারক সেগুলো বংশ পরম্পরায় যে কিভাবে সঞ্চিত হচ্ছে সেইগুলো তিনি ব্যাখ্যা করতে পারেননি। তাহলে এটা তার সীমাবদ্ধতার মধ্যে পড়ে। দেখো, ডারউইন তত্ত্বের সীমাবদ্ধ আছে কি, আরেকটা ছিল যে অনেকের মতে, এটা হচ্ছে অনেকের মতে দেহের দুটি সত্তা, দুটি বৈশিষ্ট্য থাকে, কি একটা হচ্ছে সোমাটোপ্লাজম, একটা জার্ম প্লাজম। এ দুটো কি বলছি, তো অনেকের মতে দেহে দুটি সত্তা থাকে, সোমাটোপ্লাজম, জার্ম প্লাজম। দেহের কিছু পরিবর্তন যদি জার্ম প্লাজম থেকে না হয় তাহলে তার সেই বৈশিষ্ট্য বংশানুক্রমের সঞ্চালনটা সম্ভব নয়। তাই যে কোনো ধরনের পরিবর্তনে যে ইভলিউশনে সহায়ক হবে সেটা মেনে নেওয়া যায় না, এটা তার সীমাবদ্ধতার মধ্যে পড়ে। এই দুটো টার্ম ব্যবহার করা হয়েছে, এটা কি না বিজ্ঞানী, এটা হচ্ছে তোমার বিজ্ঞানী অগাস্ট উইসম্যানের মতবাদ। ওই জন্যই বললাম যে যদি তোমরা ল্যামার্কের মতবাদ পড়ো তো সেখানে আমি এগুলো বলতে পারবো, এখানে তোমাদের নেই। তো বিজ্ঞানী অগাস্ট উইসম্যান তিনি প্রোটোপ্লাজমকে মেনলি দুটো গঠনে দেখেছিলেন, যে প্রোটোপ্লাজম দুটো গঠন দেখা যায়, দুটো জিনিস নিয়ে তৈরি, একটা হচ্ছে সোমাটোপ্লাজম আর একটা হচ্ছে জার্ম প্লাজম। সোমাটোপ্লাজম গঠন হয় সোমাটিক সেল দ্বারা, আর জার্ম প্লাজম তৈরি হয় জেনেটিক সেল দ্বারা বা জিন সেল দ্বারা। এরপর বোঝা গেছে, বা জার্মিনাল সেল দ্বারা, এটা হচ্ছে জার্মিনাল সেল দ্বারা। তাহলে বুঝবে বিজ্ঞানী অগাস্ট উইসম্যান বলেছিলেন যে প্রোটোপ্লাজম যে জীবন গঠনের যে একক প্রোটোপ্লাজম যেটাকে আমরা বলছি, অর্থাৎ লাইফ যখন প্রথম অরিজিন হয় তখন সেটাকে সিঙ্গেল সেল জাইগোট, সেটা ক্লিভেজ পদ্ধতিতে বিভাজনের ফলে তারপর সেটা একটা ডিভিশনের ফলে সংখ্যায় বাড়তে থাকে। প্রোটোপ্লাজমের দুটি অংশ, একটা হচ্ছে তোমার সোমাটোপ্লাজম আর জার্ম প্লাজম। সোমাটোপ্লাজম মানে দেহ গঠন তত্ত্ব, আর জার্ম প্লাজম মানে তোমার জিন তত্ত্ব। দেহ সোমাটোপ্লাজম তৈরি হয় সোমাটিক সেল মানে দেহ গঠনকারী সেল দ্বারা, আর জার্ম প্লাজম তৈরি হয় জার্মিনাল সেল বা জিন গঠিত সেল দ্বারা। তাহলে এই যে দেহ গঠনকারী সেল সোমাটোপ্লাজম আর জিন গঠনকারী সেল জার্ম প্লাজম, তিনি অনেক বিজ্ঞানীরা বলেছিলেন যে যদি এই জার্মিনাল সেলের কোনো পরিবর্তন না হয়, অর্থাৎ জেনেটিক লেভেলে যদি কোনো পরিবর্তন না ঘটে, তাহলে সেই বৈশিষ্ট্য জেনেটিক লেভেলে যদি কোনো পরিবর্তন ঘটে তাহলে সেই যে জিন লেভেলের যে জিনগত বৈশিষ্ট্যটা এভলিউশনের ক্ষেত্রে একটা প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে যাওয়াটা অত্যন্ত আবশ্যক। কিন্তু যদি সোমাটিক লেভেলে দেহ গঠনকারী কোনো দেহের কোনো সেলের মধ্যে যদি কোনো পরিবর্তন ঘটে সেটা কিন্তু কখনোই বংশানুক্রমে যেতে পারে না। যেমন তুমি দেহের মধ্যে যদি একটা ট্যাটু করো তাহলে সেটা কি দেহ গঠনকারী এত সেলের মধ্যে হচ্ছে সোমাটিক সেলের মধ্যে, তো সেই ক্যারেক্টারটা কি পরবর্তী প্রজন্মের মধ্যে ট্যাটু থাকবে? থাকবে না। আচ্ছা, নাক কান যে ফোড়ানো হচ্ছে এটা, তো এই বৈশিষ্ট্যটা পরবর্তী প্রজন্মের মধ্যে কি এসে থাকে? কখনো না। তাহলে বলেছেন যে বৈশিষ্ট্য তখনই সঞ্চারিত হবে যদি সেটা জিন লেভেলে জেনেটিক লেভেলে কোনো মডিফাই কোনো চেঞ্জ কোনো পরিবর্তন হয়, সেই ক্যারেক্টারটাই কি হবে বংশানুক্রমে এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে যাবে, যেটা ইভলিউশনের সহায়ক। এখন ক্লিয়ার? কিন্তু ডারউইন বলেছিলেন যে দেহ গঠনকারী কোনো বৈশিষ্ট্যই কি করে একটা নতুন প্রজন্ম সৃষ্টি করে, তো সেটা ভুল, সেটা একদম পুরোপুরি ঠিক নয়। সেজন্য বলেছেন যে দেহ গঠনকারী সত্তা সোমাটোপ্লাজম আর জার্ম প্লাজম, যে দেহের কিছু পরিবর্তন যদি জেনেটিক লেভেল থেকে যদি না হয় তাহলে সেটা বংশানুক্রমে সঞ্চালিত হওয়া সম্ভব নয়, তাই যে কোনো পরিবর্তন অভিব্যক্তিতে সহায়ক হতে পারে না। ঠিক আছে?
দেখো, এই তত্ত্বের মধ্যে আর কি সীমাবদ্ধতা দেখা যায়, যে প্রতিযোগিতা ও সংগ্রামের মধ্য দিয়ে প্রজাতির সদস্যের স্থায়িত্ব লাভই ডারউইনের প্রাকৃতিক নির্বাচনের মূল কথা ছিল, তাই তো? যে যারা প্রতিযোগিতা ও সংগ্রামের মধ্য দিয়ে টিকে থাকবে, প্রকৃতি তাদেরকে নির্বাচন করে থাকবে। এই তত্ত্বটাকে একমুখী বিকাশ বলে গুরুত্ব দেন, যে তারা লড়াই করছে এবং লড়াই করে নির্বাচনে বেঁচে থাকছে, তো এটা একমুখী ফোর্স হচ্ছে, ঠিক আছে? তিনি বলেছেন, আমাদের কথা নয়। এর ফলে জীবের কোনো অঙ্গের অতিমাত্রায় বিকাশ প্রাপ্তির সম্ভাবনা থাকে। এই যে জীবের কোনো অঙ্গ ব্যবহারের ফলে মাত্রা অতিরিক্ত বিকাশ এবং কোনো অঙ্গ ব্যবহার না ফলে সেটা নষ্ট হয়ে যাওয়া, এই কথাটা বিজ্ঞানী ল্যারমার্ক তিনি ক্লিয়ারলি বলেছিলেন। ওকে, তো হয়তো তিনি বলেছেন যে এই লড়াই করতে করতে, সংগ্রাম করতে করতে যে অঙ্গের, দেহের যে অঙ্গের বেশি ব্যবহার হয়ে থাকবে, সেই অঙ্গটা মাত্রা অতিরিক্ত ডেভেলপ বা বৃদ্ধি পাবে। কিভাবে বৃদ্ধি পাবে এটা জিজ্ঞাসা করো না, এটা কে বলেছিল? বিজ্ঞানী ডারউইন। কারণ তিনার কাছে কোনো কিছু ক্লিয়ার ছিল না যে একটা দেহের মানে আর কিভাবে যে অঙ্গের ইউজ এবং অ্যাবইউজ হচ্ছে, এটা জানতে গেলে তোমাকে ল্যামার্কের তত্ত্ব পড়তে হবে, তবে তুমি জানতে পারবে, ঠিক আছে? তো এটা ভুল কনসেপ্ট যে কোনো একটা দেহের কোনো অঙ্গ বেশি ব্যবহারের ফলে সেটা বেশি বৃদ্ধি পায়। যদি তাই হতো তাহলে আমরা তো আমাদের যে লিপ সারা জীবন ধরে আমরা ইউজ করি বেশি মাত্রায়, তাহলে আমাদের লিপ কি বড় হয়ে গেছে? আমাদের আই, আমরা সারা জীবন আই দিয়ে দেখছি, ব্যবহার করছি, তাহলে তাই বলে কি আমাদের আইটা বড় বড় হয়ে গেছে, বড় আকৃতির? তাহলে এই কনসেপ্টটা পুরো ভুল। বাট ডারউইন বলেছিলেন যে জীবের কোনো অঙ্গের অতিমাত্রায় বিকাশের সম্ভাবনা থাকে যদি বেশি বৃদ্ধি হয়। এমন অতিমাত্রায় বিকাশ, এবার অনেক বিজ্ঞানীরা বলেন যে তাহলে এমন যদি হয় যে কোনো অঙ্গ বেশি ব্যবহারের ফলে তার বিকাশটা বেশি হয়, তাহলে সেই অঙ্গ তো জীবের বিনাশের ক্ষেত্রে, জীবকে ধ্বংস করার ক্ষেত্রে তো সেটা হতে পারে, করতে পারে। সেই জন্য এই যে মতবাদ সেটা সব ক্ষেত্রে প্রযোজ্য হয়নি। ওকে, অর্থাৎ তিনার যে মতবাদ সেটা যে সম্পূর্ণভাবে যুক্তিযোগ্য, গ্রাহ্য, সেটা কিন্তু অনেক বিজ্ঞানী তিনি মেনে নেননি। আবার কিছু বিজ্ঞানী আছে যিনারা এই তিনার এই যে ডারউইনের মতবাদ সেটাকে তারা যুক্তিপূর্ণ বলে মনে করেছেন, কিন্তু অনেক বিজ্ঞানী আছেন যারা কিন্তু একে যুক্তিপূর্ণ বলে তার মতবাদকে মেনে নেননি। দেখো, এরপর লাস্ট যেটা পড়বো সেটা হচ্ছে তোমার মডার্ন সিনথেটিক থিওরি অর নিউ ডারউইনিজম বা নয়া ডারউইনবাদ বলা হয়ে থাকে। অর্থাৎ ডারউইনের যে প্রবৃত্তি অভিব্যক্তি সংক্রান্ত, তেনার সেই এভলিউশন সংক্রান্ত বিবৃতি এবং প্রাকৃতিক নির্বাচনবাদের সংক্রান্ত তথ্যকে নিয়ে নানান বিজ্ঞানীদের মধ্যে ক্রিটিসিজম বা সমালোচনা শুরু হয়ে থাকে। তো সেই সমালোচনার পর তার যে তিনার যে মতবাদ সেগুলোকে সবাই যুক্তিপূর্ণভাবে গ্রহণ করতে পারেননি। কিছু বিজ্ঞানী ছিলেন যারা গ্রহণ করেছিলেন, হ্যাঁ, তার মতবাদকে যুক্তিপূর্ণভাবে গ্রহণ করেছিলেন। বিজ্ঞানী ওয়ারলেস, হেকেল, ভাইসম্যান তিনারা সমর্থন করেছিলেন। বাট যখন মিউটেশন তত্ত্ব আবিষ্কার হয়, তো সেই মিউটেশন তত্ত্ব আবিষ্কারের পর কি হয়েছিল, তার যে বিবর্তন তত্ত্ব সেটা পুরো পরিবর্তন হয়ে যায়। ডি ব্রিগসের মিউটেশন তত্ত্ব আবিষ্কারের পর কি হয় না, তার যে মতবাদ, ডারউইনের মতবাদটা কি হয়ে থাকে না, যুক্তিপূর্ণ নয় বলে প্রমাণিত হয়ে যায়। পরবর্তীকালে আমরা দেখব নেক্সট চ্যাপ্টারে বিজ্ঞানী হার্ডিনবার্গ ল আছে, যে লয়ে বলা হয়েছিল যে যেখানে জিন এবং অ্যালিলের সংখ্যা যদি ফ্রিকোয়েন্সি এক হয় তবেই সেটা হচ্ছে তোমার কি না এই প্রকৃতিতে একমাত্র সেই টিকে থাকতে পারে। সেগুলো আমরা নেক্সট চ্যাপ্টারে পড়বো, এখানে কিছু নেই। তো বিজ্ঞানী কোন কোন বিজ্ঞানী পরিবর্তন করেছিলেন এই থিওরিটাকে, তাহলে মডার্ন সিনথেটিক থিওরি বা নয়া ডারউইনবাদ কাকে বলবো? ডারউইনের কিছু অসম্পূর্ণতার কারণে এই তত্ত্বকে, ডারউইনের কিছু অসম্পূর্ণতার জন্য এই তত্ত্বকে সম্পূর্ণভাবে গ্রহণ করা হয়নি। কিছু বিজ্ঞানী ছিলেন যারা বিভিন্ন পরিবর্তন প্রস্তাব করেছিলেন, ঠিক আছে? এই ডারউইনের এই মতবাদকে মডিফাই করে এবং পরিবর্তন করে বিভিন্ন তথ্য জুড়ে যে তত্ত্ব প্রকাশ করেছিল তাকে বলা হচ্ছে সিনথেটিক বা সিনথেসিজম তত্ত্ব। ওকে, তো এই ডারউইনিজম, যে নয়া ডারউইনিজম, সেখানে কোন কোন বিজ্ঞানী যুক্ত ছিলেন? ফিশার, হ্যালডেন, মেয়ার, হাক্সলে, ডবঝানস্কি, সিমসন, স্টিভেন্স। ওকে, এই বিজ্ঞানীগুলো কি হয়েছিলেন না, তারা মতবাদকে প্রবক্তা করেছিলেন। তো কি বললাম, নিউ মতবাদ, নিউ ডারউইনিজম কি না, ডারউইনের মতবাদের অসম্পূর্ণতা থাকার জন্য সম্পূর্ণভাবে গ্রহণ করতে পারেননি, তাই সেই মতবাদকে নিয়ে তারা কিছু মডিফাই বা পরিবর্তন করে।
এবং সেই পরিবর্তনগুলোকে তারা একত্রিতভাবে যে তথ্য প্রকাশ করেছিলেন যাকে বলা হচ্ছে নয়া ডারউইনিজম, নিউ ডারউইনিজম বা মডার্ন সিনথেটিক থিওরি। সেখানে কোন কোন বিজ্ঞানী মতবাদ ব্যক্ত করেছিলেন? ফিশার, হালডেন, মেয়ার, হাক্সলি, ডবঝনস্কি, সিম্পসন এবং স্টিভেন। তো সেই মতবাদে 4টে কথা উল্লেখ করা হয়েছিল। কি? মিউটেশন, জিনের প্রবাহ, জিন পরিব্যক্তি, এগুলো লিখবে, ঠিক আছে? মিউটেশন, জিনের প্রবাহ, জিন পরিব্যক্তি, পয়েন্টগুলো লেখো, বা এটা ক্রোমোজোমের সংখ্যা বলতে পারো। জিন পরিব্যক্তি বা মিউটেশন হচ্ছে ক্রোমোজোম সংখ্যা ও আকৃতির পরিবৃত্তি। ক্রোমোজোম সংখ্যা বা আকৃতির পরিব্যক্তি। আর কি হয়েছিল? প্রাকৃতিক নির্বাচন। প্রাকৃতিক নির্বাচন, এই কথাগুলো সেখানে মডিফাই করেছে। নিউ ডারউইনিজমে কি কি হয়েছিল? মিউটেশন, জিন প্রবাহ, জিনের পরিবর্তী, ক্রোমোজোম বা আকৃতির পরিব্যক্তি এবং আকৃতির প্রদান, আকৃতির পরিবর্তন। ওকে, প্রাকৃতিক নির্বাচন এবং জিনের পূর্ণ সংযোজন। জিনের পূর্ণ সংযোজন, এই টার্মগুলো মনে রেখো। মিউটেশন, জিনের প্রবাহ, জিন পরিব্যক্তি, ক্রোমোজোম সংখ্যা বা আকৃতির পরিবর্তন, প্রাকৃতিক নির্বাচন আর জিনের পূর্ণ সংযুক্তি, জিন রিকম্বিনেন্ট। এই জিনিসগুলো মানে যুক্ত করা হয়েছিল ডারউইনের থিওরির মধ্যে, অর্থাৎ বিভিন্ন জিনিসকে একত্রিত করে যে থিওরি প্রকাশ করা হয় তাকে বলা হচ্ছে নয়া ডারউইনিজম বা নিউ ডারউইনিজম তত্ত্ব। মানে এখানে এই যে মিউটেশন, এই জিনের প্রবাহ, জিন পরিব্যক্তি কি, এইগুলো আমরা পরে চ্যাপ্টার দেখবো। এই চ্যাপ্টারটা এখানেই ক্লোজ, মানে কমপ্লিট হয়ে গেল আজকে, ঠিক আছে? পরের দিন আমরা দেখবো জিন প্রবাহ মানে কি জানো তো? যে কোনো একটা পপুলেশন আছে ধরো, তো সেই পপুলেশনের মধ্যে যদি কোনো ব্যক্তি বা সরি পপুলেশনের মধ্যে কিছু সংখ্যক যদি প্রাণী সেখান থেকে যদি কোনো কারণে অন্য কোনো জায়গায় গিয়ে বসবাস করে, তাহলে সেখানকার যে জিন সেটা অন্য জায়গায় সেই মানুষ সেই প্রাণীর মধ্যে থাকা জিন যখন অন্য জায়গায় গিয়ে বসবাস শুরু করছে, জিনগুলো কি হচ্ছে? পরিবহন হচ্ছে, জিন ট্রান্সফার হচ্ছে। পরিব্যক্তি বা মিউটেশন, জিনের পরিব্যক্তি বা মিউটেশন ঘটে, অর্থাৎ একটা স্পিসিস যখন অন্য জায়গায় গিয়ে বসবাস শুরু করছে তাহলে সেখানে কি হচ্ছে? জিনও ট্রান্সফার হচ্ছে সেই পপুলেশনের সঙ্গে সঙ্গে। ওকে, ঠিক আছে? দেখো এটা নোট করে নাও, ঠিক আছে? দেখো ওটা জিনের প্রভাব আছে, যে কোনো এক জায়গায় পপুলেশনে কিছু সদস্য যখন অন্য জায়গায় গিয়ে বসবাস করছে, তাকে মাইগ্রেশন বলা হচ্ছে। মাইগ্রেশনের সঙ্গে সঙ্গে জিনগুলো কি হচ্ছে না বিয়োজিত হচ্ছে। ওকে, তারপর আমরা দেখবো জিন ফ্রিকোয়েন্সি, অ্যালিল ফ্রিকোয়েন্সি কি, জিন ফ্রিকোয়েন্সি কি, হার্ডিনবার্গ ল, সেখানে লয়ের গাণিতিক ফর্মুলা আছে, হার্ডিনবার্গ লয়ের মানে তাৎপর্য। তোমাদের নেক্সট যে চ্যাপ্টারটা আছে এখান থেকে আসতে পারে দু একটা কোশ্চেন, বাট পরের চ্যাপ্টারটা থেকে তোমাদের 100% উচ্চ মাধ্যমিকে ম্যাক্সিমাম মার্কস কোশ্চেন থাকবে। মানে ওখানে কোশ্চেন গত 2 বছরে তো হয়নি, তো তোমাদের বারে একদম হবেই। তো ওই চ্যাপ্টারটা কিন্তু পুরো মন দিয়ে করবে। মানে ওখানে কিছু ম্যাথ আছে, ম্যাথের কিছু ব্যাপার আছে। মানে মেন যেটা আসে হার্ডিনবার্গ থিওরি, তত্ত্ব কি, হার্ডিনবার্গের তাৎপর্য, হার্ডিনবার্গের সূত্রের যে সীমাবদ্ধতা, এই জিনিসগুলো আর কিছু ম্যাথ আছে, সেগুলো কিন্তু পরীক্ষার্থী একদম ভীষণ ইম্পর্টেন্ট থাকে। তো এটা করে নিও। তোমাদের তাহলে এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল। চ্যাপ্টারটা একবার ভালোভাবে পড়ে রেখে দিও, ঠিক আছে?